আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে আলোচনার বিষয়টা সেটা হলো বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে যে রাজনীতি বা কূটনীতি যেটাই বলুন সেটা। তো খবরের কাগজগুলোতে এবং মিডিয়াগুলোতে যে জিনিসটা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে, বাংলাদেশ থেকে ৩,০০০ মেট্রিক টন বা ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে ৫ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ৮ই আগস্টে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেন, তার কিছুদিন পরেই আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা, সেই ভদ্রমহিলা বলেছিলেন যে নিজের দেশের মানুষকে না খাইয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে কোনো প্রকার ইলিশ মাছ রপ্তানি করা হবে না। এবং এটা যদি আপনারা দেখেন, এটা দেশের মানুষের মধ্যে কিন্তু চরমভাবে বা ব্যাপকভাবে, যখন আমি বলি যে ব্যাপকভাবে, এটা পজিটিভভাবে একটা সাড়া ফেলেছিল এবং দেশের মানুষ অকুণ্ঠভাবে এটাকে সমর্থন জানিয়েছিল। কিন্তু তার ঠিক ১-১.৫ মাস না যেতেই কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয় যে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ পাঠানো হবে তাদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে। বিশেষ অনুরোধটা হচ্ছে সামনে পূজার সময়টা, এবং এটার সপক্ষে কিছু কারণও দেখানো হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি এ ব্যাপারে বলেন যে এটা একেবারেই বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নেয়া একটা অ্যাপ্রোচ, পদক্ষেপ। অন্যভাবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয় যে এটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়গুলোর সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো মোটামুটিভাবে যেটা বোঝা যায়, এই যে রপ্তানির যে ব্যাপারটা সেটা মূলত নিয়ন্ত্রণ করে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বাণিজ্য মন্ত্রণালয়, যেটার উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। এবং আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন তাকে টেলিভিশনে বিভিন্ন সময় বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে কথাবার্তা বলতে দেখতাম। আমাদের সবারই খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ডক্টর সালেউদ্দিন আহমেদ যখন সাংবাদিকদের মুখোমুখি হন এবং এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তিনি কিছু উত্তর দেন, কিন্তু যে উত্তরগুলো আসলে আমি কিংবা আমাদের দেশের সাধারণ মানুষ যারা, তাদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। যেমন তিনি বললেন যে বাংলাদেশে বছরে ৫,৩০,০০০ টন ৩০,০০০ টন ইলিশ উৎপন্ন হয়, সেখান থেকে যদি মাত্র ৩,০০০ টন ইলিশ ভারতে পাঠানো হয়, এটা আমাদের হিসাবের প্রায় ১% চাইতেও কম, এরকম কিছু কথা। এটা একটা। তারপর তিনি বললেন যে তার এই পদক্ষেপটা, ভারতে ইলিশ মাছ রপ্তানি করার পদক্ষেপটা, অনেক মহল থেকে তিনি অনেক সুনাম কুড়িয়েছেন, অনেক প্রশংসা কামিয়েছেন। সে ব্যাপারগুলা আপনি দেখেন, ইলিশ মাছ কিন্তু এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। ইলিশ মাছ কিন্তু মায়ানমার, ভারত এবং পৃথিবীর অনেক দেশেই পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের ইলিশটা হলো যে এমন, যেহেতু এটা একটা মূলত সামুদ্রিক মাছ, এবং সমুদ্র থেকে ইলিশ মাছটা যখন বাংলাদেশের পদ্মা নদীতে আসে, সে সময় মাছটা অনেক বেশি সুস্বাদু হয়ে ওঠে, যেটা বিভিন্ন গবেষণায় বা আলোচনায় বোঝা যায়। তো সেজন্য বাংলাদেশের ইলিশ মাছটার এত বেশি কদর ভারতে, বিশেষত পশ্চিমবঙ্গে যখন পূজার মৌসুমটা আসে সেই সময়টাতে। কিন্তু আপনাকে যে ব্যাপারটা বুঝতে হবে, ইলিশ মাছ যতই বাংলাদেশে ৫,৩০,০০০ মেট্রিক টন উৎপন্ন হোক, ইলিশ মাছ কিন্তু বাংলাদেশে সহজলভ্য নয়। বিশেষ করে পদ্মার ইলিশ তো মোটেই নয়। এটা আমাদের দেশের সাধারণ মানুষ কি, এমন মধ্যবিত্ত মানুষও এটা কিনে খেতে বেশ হিমশিম খায়। সুতরাং যতই আমরা উৎপন্ন করি না কেন, দেশের মানুষের সবার অধিকার এবং ভোগ নিশ্চিত করার পূর্বে আপনি কোনোভাবে কোনো এখতিয়ারে সেটা পার্শ্ববর্তী দেশে পাঠাতে পারেন না। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ। আপনাকে আমি অত্যন্ত ছোট অবস্থায় কিছু কথা বলি, আমি জানি না আমার কথা আপনার কাছে পৌঁছাবে কিনা, কিন্তু স্যার আপনাকে এই ব্যাপারটা বুঝতে হবে। আপনাদের যে সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকারটা, আমরা সবাই মনে করি এই সরকারের অধিকার দেশের মানুষের ওপর কোনো রাজনৈতিক দলের চাইতে অনেক বেশি, কারণ আপনারা একটা অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন। অভ্যুত্থানে আপনাদের কি কন্ট্রিবিউশন, অবদান, সে বিষয়ে কথা বলে আমরা আপনাদেরকে ছোট করব না, বিব্রত করব না, আমরা সেটা টেনে আনতে চাচ্ছি না। যেহেতু আপনারা এখন পজিশনে বসেছেন, আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশের মানুষের, জনমানুষের যে গণ অভ্যুত্থানটা হয়েছে আমাদের ছাত্র এবং দেশের জনতার সংমিশ্রণে, তাদের কি আশা আকাঙ্ক্ষা সেটা বোঝা। আপনাদের উচিত তাদের আবেগটা বোঝা। আপনি হয়তোবা যদি খেয়াল করে থাকেন স্যার, যে নিউজগুলো পাবলিশ হচ্ছে, যেমন কিছুক্ষণ আগে আমি ইউএসএতে, আমি যেখানে থাকি, তো সেখানে গিয়ে দেখলাম একটা দোকানে গেলাম বাংলাদেশি গ্রোসারিতে, সেখানেও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং আমি দেখলাম প্রবাসীদের যে পাবলিক গ্রুপগুলো আছে আমেরিকাতে, সেখানে অনেক জায়গায় বলা হয়েছে যে
যদি ইলিশ মাছ রপ্তানির যে সিদ্ধান্ত সরকার নিয়েছে ভারতে, সেটা যদি বন্ধ না করা হয় তাহলে রেমিটেন্সও বন্ধ হয়ে যাবে। আপনি বুঝেন, এখন আমাদের দেশের এই অরাজক অবস্থাতে একমাত্র আমাদের দেশটা টিকে আছে কিন্তু রেমিটেন্সের জন্য। প্রবাসীদের পাঠানো, তাদের কমিটমেন্ট দেওয়া যে রেমিটেন্স, সেটা পাঠাচ্ছে দেখে কিন্তু এত চুরি চামারি লুটতরাজ করার পরও আমাদের অর্থনীতি টিকে আছে। এবং বাংলাদেশে যখন ছাত্রদের এই আন্দোলনটা হয়, গণ অভ্যুত্থান হয়, যে সরকারের সদস্য হিসেবে আপনারা এই আসনগুলো দখল করে বসে আছেন বা বসার সুযোগ পেয়েছেন, সেই মানুষগুলোর আন্দোলনের সময় কিন্তু এই প্রবাসীরা অনেক অবদান রেখেছিল। কাজে স্যার প্লিজ দয়া করে আপনি দেশের সাধারণ মানুষ, জনতা এবং যারা প্রবাসী আছে আম জনতা, তাদের মনের অবস্থাটা, তাদের ইমোশনটা প্লিজ বোঝার চেষ্টা করুন। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, মহানুভবতা, এটা দেখানো অনেক সময় পাওয়া যাবে। ঠিক আছে, শেখ হাসিনাও এই কয়েক লক্ষ রোহিঙ্গাকে নিয়ে এসেছিল যে মানবতার মাতা, এরকম কিছুভাবে নিজেকে প্রকাশ করার জন্য, নোবেল প্রাইজ পাওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু ধোপে টিকেনি। ঠিক আছে, এটা ধোপে টিকেনি। সো আপনিও দেশের মানুষের অধিকারকে বঞ্চিত করে, দেশের মানুষের আবেগকে, ইমোশনকে কষ্ট দিয়ে আপনি যদি এই কাজটা করেন, এটা মোটেই আপনার বা আপনার সরকারের জন্য ভালো ফসল নিয়ে আসবে না। ঠিক আছে, দেখেন আপনারা ইলিশ মাছ যখন এই রপ্তানির সিদ্ধান্তটা আসার আগে ও কিন্তু বাজারে ইলিশ মাছের অনেক দাম ছিল, কিন্তু তারপরও দেশের মানুষ কিন্তু এটা নিয়ে খুব একটু উচ্চবাচ্য করতেছিল না। কারণ তারা জানে বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয়, অনেক অল্পতে খুশি থাকে। তারা জানে যে এখানে অনেক সিন্ডিকেট আছে, অনেকে মজুতদারি করে, আপনারা চাইলেই পারবেন না, আপনাদেরকে সময় দিচ্ছিল। কিন্তু তার মধ্যে আপনারা যে সিদ্ধান্তটা নিলেন, তারপর আপনি আরেকটা যুক্তির কথা বললেন যে ইলিশ মাছ যদি আমরা রপ্তানি করি সেটা তো পাচার হয়ে যাচ্ছে। এই কথা কিন্তু আপনি একটা দায়িত্বশীল পজিশনে থেকে বলতে পারেন না। আপনি বলতে পারেন যে আমরা ঠিক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে যথাযথ ব্যবস্থা নিব, এই ব্যাপারটা যাতে না হয়। কিন্তু আপনি গাছাড়াভাবে এরকম একটা উত্তর দেয়া, এটা দেশের যে শিক্ষিত সমাজের যে ছাত্রছাত্রীরা আছে, যারা এখন অনেক ম্যাচিউর, তারা কিন্তু এই ব্যাপারটা ভালোভাবে নেবে না স্যার। আপনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ, আপনি দয়া করে দেশের মানুষের মনের ভাষা বুঝুন, তাদের অন্তরে কী আছে শুনুন, তাহলে আপনার জন্য এবং আপনার সরকারের জন্য ভালো। আমরা সবাই চাই আপনারা সফল হন। বাংলাদেশে যে বর্তমান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ আপনারা এবং যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, আমরা চাই মনে প্রাণে যে আপনারা সফল হন। কিন্তু অতিরিক্ত বানোয়াটি কোনো দয়া মায়া বন্ধুত্ব প্লিজ দেখাতে যাবেন না। দেশের মানুষের ইমোশনটা বুঝুন। আমরা জানি ভারতের প্রতি যে বিদ্বেষটা জমেছে সেটা হয়তো বা সারিয়ে উঠতে সময় লাগবে। এখনই এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েন না স্যার। আপনি দেখেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি এর চেয়ে অনেক লঘু একটা কথা বলেছিলেন এবং সেটা বলে তিনি ইভেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে মাপ পর্যন্ত চেয়েছিলেন, ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন, তারপরেও কিন্তু তিনি মাপ পাননি। তাকে মন্ত্রণালয় চেঞ্জ করে চলে যেতে হলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। আপনি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছ থেকে কোনো ক্ষমা বা এরকম অনুশোচনার কোনো কিছুই আমরা কিন্তু শুনিনি। আপনি দয়া করে ঠিক কী কারণে বা কী চাপের বশবর্তী হয়ে আমরা এখন এমন একটা দেশে আছি বা গঠন করেছি, এটা আপনাদেরই অবদান, আপনারা বাক স্বাধীনতা দিয়েছেন, আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার আমাদের বাক স্বাধীনতা দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। কিন্তু দয়া করে আপনি মিডিয়ার সামনে এসে আমাদেরকে জানান ঠিক কিসের ওপর ভিত্তি করে বা কোন প্রেশারে পড়ে আপনাকে এই 1.5 মাসের মধ্যে এই সিদ্ধান্ত নিতে হলো। মৎস্য উপদেষ্টার কথার বাইরে গিয়ে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হলো যে ভারতে আমাদের ইলিশ মাছ পাঠাতে হবে। ঠিক কী কারণে? এটা মানবিক কারণ বা কোনো প্রেশার উপরে মহলে, এটা আপনাকে আমাদের কাছে পরিষ্কার করে বলতে হবে। এবং আপনার এই যে সিদ্ধান্তটা দেশের মানুষের ইমোশনকে, দেশে যারা প্রবাসীরা যারা বাইরে আছে তাদের ইমোশনকে আঘাত করে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটার জন্য আপনাকে দয়া করে খুব ভদ্রভাবে পোলাইটলি, আপনি অত্যন্ত সম্মানিত মানুষ, আপনি যদি পোলাইটলি ক্ষমা চান আমরা এটা সবাই মাফ করে দিবে, ঠিক আছে? কিন্তু আপনি হয়তো কোনো ব্যক্তি বিশেষ বা কোনো একটা দলকে খুশি করতে যে যদি এই কাজটা করেন, সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। মনে রাখবেন, সাধারণ মানুষের ইচ্ছার কারণেই কিন্তু আপনারা ওখানে বসে আছেন। মানুষকে সম্মান নেওয়ার মালিক অবশ্যই আল্লাহ, বাট উসিলা হিসাবে এসেছিল এসব সাধারণ মানুষরা। সুতরাং সাধারণ মানুষের ইমোশনটা বুঝুন স্যার, যে সম্মানটা অর্জন করেছেন সেটা ধরে রাখুন। দয়া করে এখনই সব কিছু পরিষ্কার করে বলুন এবং দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে ফেলেন। পরে কিন্তু আপনি কিন্তু আর সরি বলার টাইম পাবেন না, সুযোগ পাবেন না। অ্যাপোলজি যে আজ করবেন সেই সুযোগ কিন্তু আপনারা থাকবে না। সুতরাং আপনি আগে ভাগেই ব্যবস্থা নিন এবং দেশের মানুষের ইচ্ছা বিরোধী, গণমানুষের মনের বাসনা বিরোধী কোনো কিছু দয়া করে ভবিষ্যতে নেবেন না, ঠিক আছে? বন্ধুত্ব দেখানোর অনেক সময় আছে, এখন দেশ পুনর্গঠনের সময়। দেশ পুনর্গঠনে আপনি মনোযোগ দেন, আপনি এবং আপনার যে আরও সদস্য উপদেষ্টাবৃন্দ কলিগ হিসাবে আছেন তাদেরকেও বোঝান। দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা যা চায় সেটা করার দিকে নজর দেন। পাশের দেশের বন্ধুত্ব দেখানোর জন্য আপনাদেরকে ওখানে বসানো হয়নি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।